জার্মানি বন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। আজ আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। জেনারেল আজিজ আহমেদ আজ মুখোমুখি হবেন আমাদের এবং বেশ কিছু প্রশ্নেরও আমাদের জবাব দিবেন। জেনারেল আজিজ, প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, সেজন্য আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাই। জেনারেল আজিজকে আমি জেনারেল আজিজ নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আহ, আমরা আহ, কোনো আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। জেনারেল আজিজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র কি আপনার ভিসা বাতিল করেছে? কারণ এই প্রশ্নটি উঠছে কারণ আমরা দৈনিক প্রথম আলো দেখছি 13 ডিসেম্বর ওরা বলছে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এই সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন এটা আমাদের দেশ ও জাতি সবার জন্য একটি লজ্জার বিষয় যে আপনাকে আসলে যুক্তরাষ্ট্রে আর যেতে দেয়া হবে না বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেনারেল আজিজ, আপনার মন্তব্য শুনবো। দেখুন, এটা হলো আমাদের 50তম বিজয় দিবসের মাস। তো আমি আমার বক্তব্য দেওয়ার পূর্বে শুরুতে আমি বলতে চাচ্ছি যে এই বিশেষ মাসের এই বিশেষ উপলক্ষে আমি সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমাদের 30 লক্ষ শহীদদের এবং সকল মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদেরকে এনে দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে, যারা এই অনুষ্ঠান শুনছে আপনাদের মাধ্যমে, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রথম প্রশ্নটা নিচ্ছি। সেটা হলো যে ইউএসএ আমার ভিসা বাতিলের ব্যাপারে। দেখুন, আপনি এখানে দু একটা মাধ্যমের কথা উল্লেখ করেছেন, তবে আমি বক্তব্য দেওয়ার শুরুতে দু একটা বিষয় একটু আপনাকে বলে নিতে চাই। সেটা হলো যে প্রশ্ন করবেন, আমাকে কিন্তু পুরা সেটা সম্পূর্ণ উত্তর দিতে হবে, দেওয়ার সুযোগ দিতে হবে। এক। দ্বিতীয় হলো, আই উইল রিকোয়েস্ট নট টু ইন্টারাপ্ট ইন বিটুইন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার বক্তব্য শেষ হলে তারপরে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, কারণ মাঝখানে যদি থামিয়ে দেন, ইউ শুড আন্ডারস্ট্যান্ড আই এম অ্যাবাভ 60। আমি হয়তো যে খেয়ে হারিয়ে ফেলতে পারি, কন্টিনিউয়েশনটা নাও থাকতে পারে, সেজন্য বলে রাখলাম আর কি, যে চেষ্টা করবেন যাতে ইন্টারাপ্ট না করা হয়। এখন প্রথমে আসা যাক, আপনি যে প্রশ্নটা করেছেন। হ্যাঁ, কতিপয় মিডিয়া তে যে জিনিসটা আমিও দেখেছি, তারা কোনো জায়গায় বলেছে, যেমন প্রথম হলো যে কোনো একটা মানব জমিন থেকে যে তারা শুনেছে, মিনস হলো হিয়ার সেইং সর্ট অফ থিং, কোনো সোর্স উল্লেখ না করে, কোনো এভিডেন্স না দেখিয়ে তারা একজন সদ্য বিদায়ী সাবেক সেনা প্রধান তার সম্পর্কে এরকম একটা রিপোর্ট করলো যে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে গেছে। এখন কথা হলো যে এখানে কিছু বিষয় জড়িত আছে। আমি হয়তো যে আইনের অত এক্সপার্ট না হলেও কিছু বিষয় আছে, সেগুলো হয়তো আপনারা দেখবেন যে নোটিফিকেশন অফ রিভোকেশন অফ ভিসাস, এটার জন্য আমেরিকার কতগুলো কিন্তু আইন আছে। আপনারা যদি ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল অ্যাক্ট INA 221 সাবসেকশন যদি আই সেটা দেখেন, বা যদি কোড অফ ফেডারেল রেগুলেশন 22 মানে CFR 41.122 সেখানে যদি দেখেন, সেখানে কিন্তু কিছু বিষয় লেখা আছে। আমি যদি সংক্ষেপে বলতে চাই, আপনারা দেখে নিন সেখানে, যে কারো ভিসা যদি ইউএস অথরিটি তারা যদি বাতিল করে, তাহলে সেটা তাকে নোটিফাই করতে হবে, তাকে নোটিফাই করাবে। এবং এখানে আছে, আমি যদি একটু পড়ি, কাউন্সিলর কনসুলার অফিসার শ্যাল, এখানে কিন্তু শ্যাল কথাটা আছে, শ্যাল ইফ practicable notify the alien to whom the visa was issued that the visa was revoked. এখানে কিন্তু শ্যাল কথাটা আছে, জানাতে হবে। এখন কথা হলো, আমাকে কি জানিয়েছে? আমি যখন হলো ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন কিন্তু আমার স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছিল, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছিল, এবং আমি অন্য সাধারণ 10 জনের মতো নয় যে আমাকে খুঁজে পাওয়া যাবে না। তো আমাকে এই নোটিফাই করা বা আমেরিকান কোনো কি বিজ্ঞপ্তির মাধ্যমে বা কোনো জায়গায় এই যে আমার ভিসা ক্যান্সেল করা হয়েছে, এটা কি কোথাও আছে? আমি কিন্তু বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়েছি। আমার যারা ওয়েল উইশার আছে,
এবং বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়েছে। তারা কিন্তু কোথাও আমার নাম ইউএস এর কোথাও তারা পায়নি যে আমার ভিসা বাতিল করা হয়েছে। এই এই তা আমি নিউজটি বলব আসার যে আগে এটা সম্পূর্ণ জেনারেল আহমেদ, এই ভিসার এই নিউজটি পাওয়ার পরে আপনি কি আমেরিকা যাওয়ার চেষ্টা করেছিলেন বা যেতে চেয়েছিলেন বা? না, আমার প্রয়োজন না হলে why should I try now? রাইট, আপনি ট্রাই আমি তো করেন। জাস্ট হলো কিন্তু ফেব্রুয়ারি মাসে আসলাম। ঠিক আছে? রাইট, না। রাইট। আমার প্রয়োজন হলে আমি অবশ্যই ট্রাই করব। একজন আমাকে বলল সেজন্যই কি should I try for that? রাইট। নো, আপনার কি এখন ভ্যালিড ভিসা আছে ইউএস? As far as I am concerned, yes. ওকে, আমরা পরবর্তী প্রশ্ন তুলে চলে যাই। আপনি এখন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি প্রশ্নটি একটু বড় করে বলতে চাই যে কেউ কেউ বলেন যে বিজিবি প্রধান এবং সেনা প্রধান থাকার পর আপনার আর চাকরি করার দরকার নেই। কেউ কেউ কথাটি এরকম করে বলেন যে আপনার এখন প্রচুর টাকা, কেউ কেউ বলেন কয়েকশো কোটি টাকা। আপনার মানে আপনার পরিকল্পনা আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে অবসর পরে আপনি এখন কি করবেন? প্রথম কথা হলো যে আপনার শেষে যে কথাগুলো বললেন, আমি দয়া করে বলব না কয়েকশো না, আমাকে সামান্য কিছুর একটু সূত্র দিয়ে দেন যাতে আমি আমার বাকি জীবনটা একটু স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি। শত, শত কোটি তো দূরে থাকুক, সামান্য কিছুর যদি উৎসগুলা দেন যে আপনার এখানে হলো এত লক্ষ টাকা আছে বা ১-২ কোটি টাকা আছে, তাইলে ওইটা দিয়ে আমি একটা পরিকল্পনা করব আমার ভবিষ্যৎটা একটু স্বাচ্ছন্দ্য হতে পারে কিনা। এইটা হলো দেখেন মানুষ যদি কোনো এভিডেন্স ছাড়া যদি মন গড়া কোনো কিছু বলে এবং এটার পিছনে নিশ্চয়ই তাদের কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলেছে। আমি এটাতে খুব ব্যথিত হই। আচ্ছা, এখন আসি হলো আপনার প্রথম যে প্রসঙ্গটা বলেছিলেন সেটা হলো যে আমি অবসর জীবনে এসেছি কেমন কাটাচ্ছি বা আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেখুন, আমি প্রায় ৩৯ বছর সামরিক বাহিনীতে চাকরি করেছি। অত্যন্ত সিনসিয়ারলি আমি চাকরি করার চেষ্টা করেছি এবং অলমাইটি ওয়াজ ভেরি কাইন্ড এবং মানুষের দোয়া, আমার মা-বাবার দোয়া, আপনাদের সবার ভালোবাসার দোয়ায় I could reach to the pinnacle of the army, যেটা হলো যে একটা মানুষের সেনাবাহিনীতে যখন ঢুকে প্রত্যেকেরই স্বপ্ন থাকে। And you should try to understand যে আমরা যদি আমাদের সর্বাধিনায়ক এমএজি ওসমানীকেও ইনক্লুড করি, তাকে সহ I am the 16th ১৬তম ১৬০০ না, ১৬,০০০ না, ১৬তম সেনাপ্রধান। তো এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। I am grateful to Almighty Allah. I am grateful to my well-wishers and others. এখন কথা হলো রিটায়ারমেন্টের পরে to be very honest, একটা টেনশন ফ্রি, কোনো দায়িত্ব তেমন একটা নাই। I am just relaxing, enjoying my freedom of life. আমি যখনই সময় পাই আমার কোর্সমেট বা অন্যান্যদের সাথে আমি গলফ খেলতে যাই। আমার অনেক বন্ধু-বান্ধব যারা আছে সিভিল, রিটায়ার্ড তারা আসে, তাদের সাথে গল্প সময় কাটাই এবং সর্বোপরি আমি পোস্ট ডক্টরাল করছি, সেটার সাবজেক্টটা নিয়ে আমি গবেষণায় সময় কাটাই। বাহ! কিন্তু একটি বিষয়, আপনার যে ব্যক্তিগত সহকারী ছিল পিএ, যিনি একজন ওয়ারেন্ট অফিসার, তাকে কি আসলে দুর্নীতির কারণে বা কোনো কারণে পদচ্যুতি করা হয়েছে? মানে বা এই বিষয়টিও অনেকবার আলোচনায় আসছে। আপনার যখন ওই সেনা জীবনের কথা বলছিলেন যে আপনার যে পিএ একজন ওয়ারেন্ট অফিসার, তাকে দুর্নীতির কারণে বা আ মিসকন্ডাক্ট এর কারণে তাকে পদচ্যুত করা হয়েছে। এটা কি আপনি থাকতে সময় ঘটনা, পরে ঘটনা বা এটি কি সত্য ঘটনা কিনা? দেখুন, যেই বিষয়টা হয়েছে আমার পিএ সম্পর্কে, আ যেটা আমি যতটুকু জানতে পেরেছি, অবশ্যই সেটা হলো যে আমি যখন আ চলে আসি, রিটায়ারমেন্টে যখন আসি, তারপরে শুনেছি এবং তার যেই বিষয়টা হয়েছে সেটা তাকে হ্যাঁ, সে অবসরে গিয়েছে। তবে যদি আপনি যেই কথাটা বলছেন এখানে ডিসিপ্লিন বলে একটা কথা আছে। দুর্নীতির বিষয়টা একটু আরো গভীর। গ্র্যাভিটি অফ দ্য অফেন্স সেটার উপরে ভিত্তি করে হলো যে পানিশমেন্ট গুলো হয়ে থাকে। তা আমি মনে করি অত যদি সিরিয়াস কোনো কিছু যদি হতো, হি শুড হ্যাভ বিন ডিসমিসড ফ্রম দ্য সার্ভিস। অর আমরা কিন্তু সেক্ষেত্রে অনেকে জেল দিয়ে থাকি, অনেকে বরখাস্ত করে থাকি। হি ওয়াজ গিভেন নরমাল রিটায়ারমেন্ট। আমি আর এই ব্যাপারে ফার্দার কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, I think I could say this. রাইট, রাইট। আমি আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রসঙ্গে আসি জেনারেল। আপনি
একটি কথা মানে বলা হয় যে আপনি রাজনৈতিক বিবেচনায় সেনাপ্রধান নির্বাচিত হয়েছেন, বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও যোগ্য কর্মকর্তাকে ডিঙিয়ে আপনাকে সেনাপ্রধান করা হয়েছে। আমি যদি প্রশ্নটি কমপ্লিট করি তো সেই প্রশ্নটি এরকম দাঁড়ায় যে কেউ কেউ এটাও বলে থাকেন যে সেনাপ্রধান হিসেবে যিনি থাকবেন তাকে কোনো না কোনোভাবে ভারতের আশীর্বাদ পুষ্ট হতে হবে, এবং আপনি বিজিবিতে থাকাকালীন, যেটি আমাদের বর্ডার গার্ড, সেই সময় আপনি ভারতের মনোযোগ বা আশীর্বাদ যেটাই বলি না কেন সেটি আপনি আকর্ষণ করতে সমর্থ হন। আপনার মন্তব্য শুনবো জেনারেল আহমেদ। একটু সময় দিতে হবে। জি। প্রথম কথা হলো যে সেনাপ্রধানের নিয়োগ দেওয়া এটা সরকারের এখতিয়ার। 2018 সালে সেটা আইন হয়েছে। তার আগে যেটা ছিল জেএসআই, জয়েন্ট সার্ভিস ইনস্ট্রাকশন অনুযায়ী হলো বাহিনী প্রধানদের চাকরি অবসর এগুলো নিয়ন্ত্রিত হতো। 2018 সালে হয়েছে এবং সেই অনুযায়ী সরকারের সুপারিশ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এখানে সাধারণত যে বিষয়গুলো বিবেচনায় আনা হয়ে থাকে সেটা হলো যে কমান্ডার এক্সপেরিয়েন্স, ক্রাইসিস ম্যানেজমেন্ট এবিলিটি, তার সার্ভিস প্রোফাইল, তার বিভিন্ন কোর্স, মিলিটারি কোর্স বা অন্যান্যগুলোর পারফরমেন্স। সাধারণত এই জিনিসগুলো হলো দেখা হয়ে থাকে যখন হলো এলিভেট করা হয়ে থাকে। আর এই ধরনের সর্বোচ্চ আসনে যখন কাউকে দেওয়া হয় সেক্ষেত্রে কমান্ড এক্সপিরিয়েন্স, ক্রাইসিস ম্যানেজমেন্ট এবিলিটি, সার্ভিস প্রোফাইল, অন্যান্য জিনিসগুলো দেখা হয়। এখন আমি আসি, আপনি যেটা বললেন যে সিনিয়রদেরকে ডিঙিয়ে দেওয়া হয়েছে। আমাকে যখন নিয়োগ দেওয়া হয় তখন বাংলাদেশ সেনাবাহিনীতে 3 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, আমি সহ। আমি এবং আমার সাথে আরো 2 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। হ্যাঁ, এই 3 জনের যে কোনো লেফটেন্যান্ট জেনারেলদের থেকেই কাউকে নিয়োগ দিবে, যে কোনো একজনকে দিতে পারত। এখন কথা হলো আমি যদি সেখানে যদি আসি, সে ধরেন আমি 10টা মিলিটারি কোর্স করেছি, তার মধ্যে 8টা কোর্সে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা ফিফথ হয়েছি। মানে প্রথম থেকে হলো 4-5 এর মধ্যে হলো আমার রেজাল্ট ছিল 8টা কোর্সে। একটা কোর্সে 9th হয়েছে, আরেকটা অসুস্থ ছিলাম সেটাতে আরেকটু খারাপ হয়েছে। আমি এতগুলা কোর্সে কিন্তু আমি উইদিন ফার্স্ট ফিউ ছিলাম। আমি সেনাবাহিনীর এমন কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই পারতপক্ষে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু কিছু তো অবশ্যই বাদ ছাড়া প্রায় সকল অ্যাপয়েন্টমেন্টে আমার চাকরি করার সৌভাগ্য হয়েছে। আই বিং দ্য আর্টিলারি অফিসার, আমি ইনফেন্ট্রি ব্রিগেডে ব্রিগেড মেজর ছিলাম, যেখানে অন্য যে 2 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তারা দুজনেই ইনফেন্ট্রি অফিসার হিসেবে তারাও ইনফেন্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর ছিল। কিন্তু আমি আর্টিলারির অফিসার হিসাবে, সেটা হলো সেনাবাহিনীতে যারা চাকরি করেছে বা যারা চাকরি করছে তারা জানে অন্য আর্মসে কেউ ইনফেন্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর হতে হলে তার কি যোগ্যতা থাকতে হয়। আমি সেটা অর্জন করেছিলাম। ঠিক আছে? এখন আসেন যদি কমান্ডের কথা ধরেন, আমার সেনাবাহিনীর ইউনিট কমান্ডার অভিজ্ঞতা আছে, আমার বিডিআর এর ব্যাটালিয়ন কমান্ডার অভিজ্ঞতা আছে। আমি 2টা ব্রিগেড কমান্ড করেছি, এন্ড দ্যাট ইনক্লুডস একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড, অন্যরা একটা করে ব্রিগেড কমান্ড করেছে। আমি কিন্তু তাদেরকে আন্ডারমাইন করছি না, আমি জাস্ট একটা কম্পারিজন দিচ্ছি। আমি কিন্তু 2টা ব্রিগেড কমান্ড করেছি, বাকি 2 জন একটা করে ডিভিশন কমান্ড করেছে, আমিও একটা ডিভিশন কমান্ড করেছি। আমি কিন্তু একটা বাহিনী কমান্ড করেছি, প্যারামিলিটারি ফোর্স বিজিবি, যেটা হলো সেনাবাহিনীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাহিনী। সেটা প্রায় 4 বছর, 2012 5ই ডিসেম্বর থেকে আমি 15ই নভেম্বর 2016 পর্যন্ত। প্লিজ লেট মি ফিনিশ। না জেনারেল আজিজ, আপনি শেষ করেন। আমি শুধু মাঝখান থেকে একটা জিনিস জানতে চাই, আপনার আগে কেউ কি বিজিবি প্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন, এরকম কি হয়েছে? জি, আমি আসবো, আমি আসবো, ঠিক আছে, আমি আসবো। তো সেখানে কিন্তু আমি একটা বাহিনী কমান্ড করেছি, যেটা হ্যাঁ, অপর যে 2 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তার একজন হলো আনসার এবং ভিডিপি কমান্ড করেছে। কিন্তু ডেফিনেটলি সেনাবাহিনীর পর যদি গুরুত্বপূর্ণ কোন কমান্ডার আনসার এবং ভিডিপি কমান্ডার থেকে, আমি নিশ্চিত সবাই একমত হবে যে বিজিবি কমান্ড ইজ মোর চ্যালেঞ্জিং। ঠিক আছে? আমার সেটার অভিজ্ঞতা আছে। আমি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে যখন আমাদের এই চিফ নির্বাচনের সময় হয়, লেফটেন্যান্ট জেনারেল হিসেবে আমি আরডক, আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ড 14 মাস কমান্ড করেছি। সেটা অ্যাজ এ 3-স্টার জেনারেল, ইট ইজ এ কমান্ড, জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ড, আমার সেটার অভিজ্ঞতা আছে।
এখন আমি যদি আপনার উপরে এখন আমি ছেড়ে দিলাম এই জিনিসগুলো, তারপরে যদি ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা বলে হুম। 2013, 14, 15, 16 যে ক্রাইসিস গুলো আমাকে বিজিবি হিসাবে ফেস করতে হয়েছে, আমি যেভাবে ম্যানেজ করেছি, আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, এই সবকিছু বিবেচনা করে কি আপনার কি মনে হয় আমাকে কোনো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়েছে? আমি কি অন্য দুজনের উপরে উইথ ডিউ রেসপেক্ট দে আর অলসো ক্যাপাবল, কিন্তু তাদের থেকে কোনো অংশে কি আমি কম? না বরঞ্চ অনেক ক্ষেত্রে তাদের থেকে আমার আমার প্লাস পয়েন্ট আমি বলবো যে বেশি ছিল। তো সেই জেনারেল ক্ষেত্রে আজিজ, আপনি কিভাবে বলতে পারেন যে এটা হলো পলিটিক্যাল বিবেচনা আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল? জেনারেল আজিজ ফ্যান্টাস্টিক। আমি শুধু পরের প্রসঙ্গটা যেতে চাই যে ভারতের আশীর্বাদ, মনোযোগ, ভারতের একটা ওই বিষয়ে আপনি কি বলবেন যে আপনি যখন বিজেপিতে ছিলেন তখন আপনি ভারতের মনোযোগ আকর্ষণ করতে পারেন এবং মানে কেউ কেউ বলে থাকেন যে আপনি আসলে তাদের আস্থা অর্জন করতে পেরেছিলেন বলে সেনাপ্রধান হয়েছেন। এই বিষয়টি নিয়ে একটু যদি বলেন খুব সংক্ষেপে। দেখুন, আমি যখন বিজিবিতে চাকরি করি হুম হুম। তখন আপনিও ছিলেন। আপনার সেই টক শোতেও আমি গিয়েছিলাম। অনেক কথা হুম। হয়েছে বিজিবির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। আপনি আমার সাথে দ্বিমত করতে পারবেন, আমার কথা দ্বিমত করতে পারবেন না। আমার সময় কিন্তু না বর্ডার কিলিং অনেকটা কমিয়ে এসেছিল। এইটা কি তারা আমাকে কি সহানুভূতি দেখিয়েছিল? আমার সেটা ডেফিনিটলি আমার কমান্ড এবিলিটির কারণেই আমি বাইলেটারাল সেই ধরনের আ সম্পর্ক বা যে সিচুয়েশন মেইনটেইন করতে পেরেছিলাম বলেই এগুলো হয়েছিল। তো এইখানে যে ভারতকে সন্তুষ্ট করার এখানে কিছু ছিল না। আর কথা হলো যে কার হলো যে অপরের সহযোগিতার প্রয়োজন হবে, যার যোগ্যতার অভাব আছে। অন্য জায়গায় যদি ঘাটতি থাকে তখন কারো সুপারিশ, তদবির এগুলোর প্রয়োজন হবে। তা আপনাকে এই যে আমি যে ৩-৪ টা বিষয় বললাম, তাতে কি আপনার মনে হয় যে এখানে অন্য কারো হলো ওই সুপারিশ বা পুশিং ডেশিং এর প্রয়োজন ছিল? আমি তো মনে করি আমার যে কমান্ড এক্সপেরিয়েন্স, আমি যেই ক্রাইসিস ম্যানেজমেন্টে যে পারফরম্যান্স দেখিয়েছি, আমার যা সার্ভিস প্রোফাইল সবকিছু বিবেচনা করেই সরকার আমাকে অপর দুজনের থেকে যোগ্য মনে করেছে বলেই আমাকে নিয়োগ দিয়েছে। এখানে না কোনো পলিটিক্যাল ইয়েতে ছিল, না অন্য কারো এখানে কোনো ইনফ্লুয়েন্স ছিল। আমরা আপনারা এগুলো চেক করে দেখতে রাইট। আমরা 2013-14 প্রসঙ্গে আবার একটু আসবো। আমরা একটু আল জাজিরার ডকুমেন্টারি প্রসঙ্গে একটা আসি। আল জাজিরার যে ডকুমেন্টারিটা আপনি জানেন যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সেটি প্রচার হওয়ার পর আপনার জীবন বা চাকরি জীবনে কি প্রভাব পড়েছে যে কয়দিন আপনি তারপরে এটা হওয়ার পরে ছিল? আমরা প্রশ্নটি একটু ইলাবোরেট করি জেনারেল আজিজ। সেটা হচ্ছে যে ওই মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, তারপরে তার ফলো আপে এবং আমাদের হাতেও কিছু বিষয়ে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভাইরা নিজের বা পিতামাতার নাম বদলে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট করেছেন এবং এক্ষেত্রে সরাসরি আপনার সংশ্লিষ্টতা ছিল অথবা আপনার পদবীর প্রভাব ব্যবহার করা হয়েছিল। আমাদের দর্শকরা ঠিক দেখতে পাবেন কিনা জানি না, আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভাই যে তোফায়েল আহমেদ জোসেফ, তোফায়েল আহমেদ জোসেফ এরকম করে যদি আমরা দেখাই, তিনি তার পরিচয়পত্র বদলে তিনি তার নাম নিয়েছেন তানভীর আহমেদ তানজিল এবং সেখানে তিনি তার পিতার নাম এবং মাতার নামও পরিবর্তন করেছেন যাতে বিদেশে গিয়ে তার থাকাটা সুবিধাজনক হয়। এই ব্যাপারে আপনার এবং সেক্ষেত্রে আপনার প্রভাব উনারা ব্যবহার করেছেন। জেনারেল আজিজ, আপনি আমার উপরে মানে রাগ করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রশ্নগুলি আছে বলেই আমি আপনার সামনে উপস্থিত করছি। আপনার ভাইরা নাম পরিবর্তন করেছেন, পিতার নাম পরিবর্তন করেছেন এবং আপনার প্রভাব ব্যবহার করেছেন। এই হচ্ছে আমার প্রশ্ন, আপনার মন্তব্য শুনতে চাইবো। আপনাকে এই প্রশ্নটা না আল জাজিরার আল প্রসঙ্গটা জাজিরা নিয়েই আমি ডকুমেন্টারি, হ্যাঁ, কথা বলবো এইটা সহ এটা এবং রাইট এটা হলো তার একটা অংশ। তাই রাইট তো? রাইট। আচ্ছা, এখন কথা হলো যে আমরা যদি আল জাজিরার হ্যাঁ, ১ম জিজ্ঞেস আপনার যে আপনার জীবনে প্রশ্নটা ছিল জীবনে যে আমি পরিবর্তন। বিব্রত রাইট। হয়েছিল জি। কিনা বা আমার চাকরিতে এটাতে কোনো ইমপ্যাক্ট হয়েছিল কিনা রাইট। ইত্যাদি, ইত্যাদি। আমিও সেদিক থেকে শুরু করি। ১ম কথা হলো যে স্বাভাবিক। এরকম যদি একটা নিউজ যদি হয়, সত্য মিথ্যা আমি পরে আসছি। আপনি কিছুটা তো বিব্রত বোধ করবেন, তাই না? হুম, হুম। কারণ আমরা তো মানুষ। হ্যাঁ, আমি কিছুটা আ শুরুতে যখন আ এটা প্রচার হলো, আমি কিছুটা বিব্রত বোধ করেছি। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি ওই সময় কোথায় ছিলাম? আমি কিন্তু ওই তারিখে ১লা ফেব্রুয়ারি আমি তখন আমেরিকাতে রাষ্ট্রীয় মানে সরকারি নিমন্ত্রণে আমি সেখানে ভিজিটে গিয়েছিলাম। হুম। জিনিসটা বুঝতে হবে। তখন কিন্তু স্বভাবতই
কিছু বিষয় আমার মাঝে কাজ করেছে যে এরকম একটা জিনিস দিল। আমার তো এটাকে এখন জাস্টিফাই করার বা এটাকে নিজের পজিশনটাকে ক্লিয়ার করার তো তেমন একটা সুযোগ নেই। হ্যাঁ? তো সেক্ষেত্রে এটা কি হতে পারে? আমার ভিজিটের উপরে ইত্যাদি নিয়ে কিছুটা সাময়িকভাবে। কিন্তু পরবর্তীতে আমি কি দেখলাম? আমার ভিজিট শুরু হলো ২ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত নির্ধারিত যা ভিজিট ছিল, আমি যতগুলো এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমার bilateral মিটিং হয়েছে। সবচেয়ে বড় কথাটা এখানে দেখুন ১ই ফেব্রুয়ারিতে যখন এত কিছু হলো এবং আমেরিকার মতো একটা দেশ যারা টেকনোলজিতে বলেন, তথ্য সব দিক থেকে তারা এত আধুনিক, তাদের এত সক্ষমতা, তারা এটা সত্য মিথ্যা যাচাই করা তাদের ইটস এ ম্যাটার অফ মিনিটস। আমি যদি আরো নিচে না নামি, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এই যে ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ তাদের সাথে মিটিং হলো। ৪ তারিখে আমার সাথে ফরমাল মিটিং হলো ইউএস আর্মি চিফের সাথে। ডু ইউ নো তখন আমাকে যে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল, যে সেরিমোনিয়াল হলটাতে আমার পাশে যে জেনারেল দাঁড়িয়ে ছিলেন, তিনি আমাকে বলল যে, "স্যার, ইউ আর দ্য সেকেন্ড ওয়ান after our newly elected President Joe Biden, who got 21 gun salute, and today you are getting 19 gun salutes." আমি তখন দেখলাম বাইরে গান স্যালুট দেওয়া হচ্ছে। ১৯ বার তোপধ্বনি দিয়ে আমাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। এটা কবে হয়েছে? 4th ফেব্রুয়ারি। আল জাজিরা প্রকাশ করেছে 1st ফেব্রুয়ারি। তারপরে দেখেছেন যখন আমি দ্য ওয়ার সামিটে অন্যান্য জায়গায় ভিজিট করতেছিলাম, all through American troops was carrying our Bangladeshi flag. তাতে কি আপনার মনে হয় না যে এই জিনিসটা আসলে তারা কতটা গ্রহণ করেছে? ১ সেকেন্ড ৭ টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউএন হেডকোয়ার্টারকে তারা অফিসিয়ালি জানালো যে দে শুড নট হ্যাভ এনি মিটিং উইথ চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আজিজ। এবং তারা আরো কতগুলো জিনিস আমি জানি আপনারা এই প্রশ্নটা আল জাজিরা হয়তো করতে পারবেন। তারা কিন্তু এখানে বলেছিল protest attempt to use UN as cover for abuse at home. আরেকটা দিয়েছিল UN should announce a comprehensive review of UN relation with Bangladesh Armed Forces. আরেকটা UN should conduct its own inquiry into the allegation that means abusing surveillance tactics at home using UN. ঠিক আছে? And take a fresh look at the human right violation. এই যে কতগুলা কথা বলেছে এখানে। কিন্তু বাস্তবে কি হলো? আমার সেখানে ৮ তারিখ এবং ৯ তারিখ ২ দিন তাদের সাথে মিটিং হলো। কাদের সাথে মিটিং হয়েছে? আন্ডার সেক্রেটারি জেনারেল পিস সাপোর্ট অপারেশন মিস্টার অতুল খালের সাথে মিটিং হয়েছে। আমার মিটিং হয়েছে যে আন্ডার সেক্রেটারি জেনারেল পিস কিপিং অপারেশন মিস্টার পিয়েরে। আমার মিটিং হয়েছে সেখানে মিলাদ লেফটেন্যান্ট জেনারেল কার্লোস লয়েটে, কিন্তু তিনজনের সাথে মিটিং। জেনারেল আজিজ আপনার কি মনে হয় না যে এগুলির তো একটা লং টার্ম এফেক্ট আছে, যা এটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে এখন র্যাবের মহাপরিচালক, সেই সময়কার র্যাবের মহাপরিচালক, পুলিশ প্রধান, তাদেরকে এখন আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া? না দেখেন কতগুলো জিনিস দেখেন লং টার্ম ইফেক্ট আর শর্ট টার্ম ইফেক্ট বলে না, কারণ এটার হওয়া উচিত ছিল যে ইমিডিয়েট ইফেক্ট যেটা হলো যে ৭টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন চেষ্টা করেছিল আমার এই মিটিংগুলো বাতিল করার জন্য। কিন্তু এখানে একটা উদাহরণ দেই যে আন্ডার সেক্রেটারি জেনারেল পিস সাপোর্ট অপারেশন, দি জেন্টলম্যান ইজ ফ্রম ফ্রান্স, এট দ্য টাইম হি ওয়াজ ইন প্যারিস। আমার সাথে মিটিং করার জন্য তার সাথে ৯ তারিখ আমার মিটিং হয়। On 8 February, he flew from Paris to New York to have a meeting with me. যেখানে হলো হিউম্যান রাইটস অর্গানাইজেশনরা তারা অ্যাপিল করেছিল ইউএন হেডকোয়ার্টারকে টু ক্যান্সেল দ্য মিটিং। ক্যান্সেল তো হয় নাই, বরঞ্চ হি ফ্লু ফ্রম প্যারিস, কেম টু নিউ ইয়র্ক টু হ্যাভ মিটিং উইথ মি। এবং দেখেন ওইখানে এটা নিয়ে অনেক কিছু বলেছে, এই কমে যাবে, ইউএন এর থেকে ট্রুপস কমায় দিবে, দিস দ্যাট অনেক কিছু। And you know that what were the achievement after that meeting? Instantly কিছু জিনিস আমার এই মিটিং এর পরে, যেমন ওইখানে একটা ছিল 6 ম্যান এরো মেডিসিন টিম, একটা এটার জন্য অনেক দেশ চেষ্টা করতেছিল। আফটার মাই মিটিং উইথ দ্য কাউন্টার উইথ দ্যাম, সেদিনই তারা সিদ্ধান্ত নিল দিস 6 এরো মেডিসিন টিম উইল বি টেকেন ফ্রম বাংলাদেশ। ওকে, না জাস্ট মিনিট না, ইউ শুড, হ্যাঁ এটা প্রয়োজন আছে। তারপরে যেমন আমাদের একটা
ইউনিট ছিল যেখানে হলো যে জনবলের প্রায় 50 জন কম ছিল অন্য দেশের তুলনায়। আই রেজ দ্যাট পয়েন্ট এন্ড দে এগ্রিড, এবং আমি আসার পরপরই তারা চিঠি দিয়ে বলেছে দোজ 50 পার্সোনাল উইল বি ইনক্লুডেড এন্ড ইট ইজ ডান। তারপরে ধরেন আমাদের এমপি ইউনিটের হুম 13 জন লোকের শর্টেজ ছিল। জিনিসগুলো ছোট মনে হতে পারে, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু লং টার্ম ইফেক্ট আছে, সেটা তারা অনুমোদন দিয়েছে। তারপরে হুম তারা একটা হলো যে আর্মড হেলিকপ্টার ইউনিট, তারপরে ধরেন কিউআরএফ কুইক রিঅ্যাকশন ফোর্স, এগুলা নেওয়ার জন্য তারা যে বাংলাদেশ থেকে নেবে বলে আমাকে সেখানে কমিট করেছে, এবং পরবর্তীতে তারা চিঠি দিয়েছে। আই এম শিওর দোজ আর আন্ডার প্রসেস নাও। এবং আরেকটা যে বিষয় ছিল সেটা হলো যে অনেক আমাদের রিইম্বার্সমেন্ট ওখানে হুম তখন হেল্ড আপ ছিল, বিভিন্ন কারণে এগুলা ডিলে হচ্ছিল, সেগুলো তো অনেক প্রোগ্রেস হয়েছে। যখন এই মিটিং এর পরে যখন চলে আসি ওই অনেকগুলো মিটিং এ কি তারা ক্লিয়ার ওই করলো। মিটিং এ কি এমন কোনো কথা হয়েছিল আপনার সঙ্গে যে সামরিক ক্রয়ের ব্যাপারে ওদের যে অনুদান ইয়েস, সেই ইয়েস, অনুদানের ইয়েস। সেই অনুদান এবং নো, নো, সে নো। সে এখানে সেই এখানে অনুদানের আমি তাদেরকে জবাবদিহি না লিসেন, এখানে আমি তাদেরকে একটা বিষয় বলেছিলাম। আপনারা জানেন যে 4th ফেব্রুয়ারি তাদের একজন স্টাফ কোন একটা প্রেস ব্রিফিং এর সময় এই যে যে স্পাইওয়্যার যে একটা ইকুইপমেন্টের প্রসঙ্গ নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, সে সেখানে একটা কথা বলেছিল। আমি যখন এই প্রসঙ্গটা তাদের সাথে তুললাম যে তোমরা তো এই ইকুইপমেন্টটা আমরা দিতে পারবো কিনা তোমরাই তো চেয়েছো, উই হ্যাভ দ্য লেটার। হুম আমাদের কাছে কিন্তু আমি যদি এই বিষয়গুলো যদি আপনাদেরকে যদি বলি, দেখেন সেটা কিন্তু না 5ই জানুয়ারি 2000 না 29শে ডিসেম্বর 2016 ইউএন হেডকোয়ার্টার যে ডিপিকেউর থেকে বাংলাদেশের কাছ থেকে ইমেলের মাধ্যমে জানতে চায় যে আমরা একটা সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট হুম মনুস্কৃতে ডিপ্লয়মেন্টের জন্য দিতে পারবো কিনা। 5ই মে ইমেলের মাধ্যমে। হুম আই এম টকিং ফ্রম দ্য ডকুমেন্টস। 5ই মে কোন সাল এটা 2016 2016 2016 5ই মে 2016 আচ্ছা 2016 আচ্ছা ঠিক আছে। সরি 29শে ডিসেম্বর 2016 ইমেলটাতে। হুম 5ই জানুয়ারি 2017 আমাদের আর্মি হেডকোয়ার্টার থেকে তাদেরকে জানানো যায় হ্যাঁ এটা আমরা দিতে পারবো, বাট নট বিফোর সেপ্টেম্বর 2018, কারণ ওই ইকুইপমেন্ট আমাদের দেশে নেই, এটা আমাদেরকে কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন এই ইকুইপমেন্টটা কি ধরনের হবে, কি ইকুইপমেন্টটা, এইটার একটা স্টেটমেন্ট অফ রিকোয়ারমেন্ট ফর এ সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট, এই হেডিং এ মনস্কর প্লিজ না না এখানে একটু শুনতে হবে, অন্য প্রসঙ্গে যাবেন না, আমি এটা হুম একটু ক্লিয়ার করি। জি আপনি সেখানে একটু কিন্তু সংক্ষিপ্ত করেন প্লিজ জি লেফটেন্যান্ট জেনারেল মাকসুদ আহমেদ, হুম মিলিটারি অ্যাডভাইজার ফর পিস কিপিং অপারেশন, উনি 25শে অগস্ট 2014 তারিখে যেটা স্বাক্ষর করেছেন, যেটার মধ্যে কিন্তু এটা রিকোয়ারমেন্টটা দেওয়া ছিল। রিকোয়ারমেন্টটা কি ছিল, যে ওইটাতে মিশনে ছিল টু প্রোভাইড সিগন্যাল ইন্টেলিজেন্স সাপোর্ট টু মনস্কো ইন ইস্টার্ন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ইন অর্ডার টু সেই মিলিটারি অপারেশন। আর ওইখানে যেটা হলো দিয়েছিল কমিউনিকেশন ইন্টেলিজেন্স ডিটাচমেন্ট টু কমিউনিকেট ইন্টেলিজেন্স ডিটাচমেন্ট দ্য কমিউনিকেশন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, না 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 এই কথাটা একটু শুনতে হবে, নাহলে জি কিন্তু আপনাদের উইল জি প্রোভাইড interception and analysis of data and text based communication and transcription of content। আর হলো ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ডিটাচমেন্ট, এই যে তাদের যে এক্সিকিউশন, তারা কি কি দিতে হবে, কি কি ক্যাপাবিলিটি থাকতে হবে হুম ইকুইপমেন্টটার, সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। দ্য ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ডিটাচমেন্ট উইল বি রেসপন্সিবল ফর ডিটেক্টিং, আইডেন্টিফাইং and analyzing electromagnetic ownership and digital source emitters in respect of location ownership etc। তার মানে এই যে স্পাইওয়্যারের কথা যেটা বললেন, এইটা কিন্তু দিস ওয়াজ দ্য রিকন ফ্রম ইউএন হেডকোয়ার্টার। আমি আপনাকে কত তারিখে স্বাক্ষর করেছে, তারা ইমেল কত তারিখে করেছে, বাংলাদেশ এটা রেসপন্স দিয়েছে, অল দোজ ডকুমেন্টস আর অ্যাভেলেবল। কেউ যদি বলে জেনারেল আজিজ আমি হ্যাঁ আমি একটু আমাদের সাধারণ দর্শকের জন্য আমার জন্য একটু পরিষ্কার করে জানতে চাই যে এই স্পাইওয়্যারের রিকোয়ারমেন্টের জন্যই কি আপনারা আল জাজিরার ডকুমেন্টে প্রদর্শিত অনুযায়ী আপনারা হাঙ্গেরি থেকে এটা কিনলেন? এটা আমরা একটু বিস্তারিত এটা একটু শুনতে জানতেন। চাই, এবং এটা ইসরায়েলের মেড করা কিনা সেটা আমরা একটু বিস্তারিত শুনতে চাই। আচ্ছা তার আগে আমার এই প্রশ্নের যদি আপনি একটু বলতেন যে আপনার ভাইরা আমি না না আমি ওই প্রসঙ্গে পরে আসি, রাইট, পরে আসি। তাহলে আপনি একটু এখন জি এই জি ইকুইপমেন্টটা যখন আমরা এই চিঠিটা দিলাম এবং তারা যখন হলো দে ওয়ার এক্সপেক্টিং যে ঠিক আছে আমরা
এটা প্রসেস করতে পারি, তখন ২১শে সেপ্টেম্বর, রিমেম্বার ২১শে সেপ্টেম্বর ২০১৭ আমাদের জিএসপিসি 7/2017 এ এটা অ্যাপ্রুভাল, এটার প্রকিউরমেন্ট, যে এই ইকুইপমেন্টটা ইউএন এর যে নমিনক্লেচার বা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সেই অনুযায়ী একটা ইকুইপমেন্ট কেনা হবে। ওইখানে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল, এটা হলো কেনা হয়ে যাবে। 4 জুন 2018 আর্ম ফোর্সেস ডিভিশন থেকে এই প্রকিউরমেন্ট প্রপোজালটাকে অনুমোদন করা হয়। তারপরে যেটা হলো যে ডিজিটিপিতে 26শে জুন 2018 সেটা হলো কন্ট্রাক্ট হয়। এবং কন্ট্রাক্ট কার সাথে হয়েছে? ওখানে যে প্রিন্সিপাল যে ছিল, সেই প্রিন্সিপাল সেটা ছিল হাঙ্গেরি বেস একটা প্রিন্সিপাল ছিল, এবং যে ইকুইপমেন্টটা কিনা হয়েছে এই যে পিক 6 লিমিটেড, যেটা হলো যে ওইখানে ম্যানুফ্যাকচারার হিসেবে ছিল হাঙ্গেরি লেখা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আমি 25 তারিখ দায়িত্বভার গ্রহণ করেছি। আপনি দেখেন এটা কিন্তু 29 ডিসেম্বর 2016 থেকে শুরু হয়েছে। তারপরে 5ই জানুয়ারি 2017 তাদেরকে জানানো হয়েছে। তারপরে এটা হলো প্রেজেন্টেশন হয়েছে। প্রেজেন্টেশনের আগে অনেক কিছু হয়। 5-6 মাস সময় লেগে গেছে। তারপরে 21শে সেপ্টেম্বর 2017 সিদ্ধান্ত হলো যে আমরা এটা কিনবো। তো এইখানে এবং যেটা এফডিএ অ্যাপ্রুভাল আছে সবকিছু, আমার সেইখানে হলো যে এটার ইনভলভমেন্ট কোথায়? আপনি কি এইটা কেনা নিয়ে জনাব সামি তার সাথে কথা বলেছিলেন? এটার কেনার ব্যাপারে আমি তো আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমি কবে সেনাপ্রধান হয়েছি? জি, এটা কবে থেকে 2018 শুরু হয়েছে? না, শুরু আগে হয়েছে। হোয়ার আর মেজর স্বামী? তো এগুলা কি, কার সাথে কি মিলাচ্ছেন? এই যে আল জাজিরা যে এইটার সাথে কেন করেছে? যে এটার সাথে তারা যে এটা হাঙ্গেরি থেকে কিনেছে, এটা হলো ইসরায়েল অরিজিন, তারা যেটা বলেছে, আমি তাদের ভাষাটা বলছি। ইসরায়েল অরিজিন, হাঙ্গেরি থেকে কিনেছে। আমি সেনাপ্রধান, আমি আমার ভাইদেরকে কন্ট্রাক্ট দিয়েছি, সেই ক্ষেত্রে হলো আমি দুর্নীতি করেছি। এই তো তাদের বক্তব্য ছিল। এখন দেখেন এটার ক্রয় প্রক্রিয়ার কোন জায়গাতে হলো আমার কোন সম্পৃক্ততা ছিল কিনা। আমি তখন সেনাপ্রধানও ছিলাম না। ঠিক আছে? এক। না, না, না। না, না, এটাকে প্লিজ ক্লিয়ার করতে হবে। তার মানে হলো যে এটা হলো আল জাজিরার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি 25 তারিখে দায়িত্ব নিয়েছি, আর 26 তারিখে সেটা ডিজিটিপি, এই কন্ট্রাক্ট গুলো সাইন করে হলো ডিজিটিপি, সেটা হলো হুইচ ইজ আন্ডার আর্ম ফোর্সেস ডিভিশন, নট আর্মি হেডকোয়ার্টার্স। তারা করেছে। আমি 25 তারিখে দায়িত্ব নিয়েছি। তার মানে এইটার টোটাল প্রসেসের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। হট টু টক অ্যাবাউট যে সেনাপ্রধান হিসাবে। এখন যেটা তারা বলতে চাচ্ছে যে আমি পরিষ্কার করবেন, এই জায়গাটা একটু পরিষ্কার করবেন। আপনি দায়িত্ব নেওয়ার একদিন পরে কি সেই কন্ট্রাক্ট সাইন করা হয়েছে? হ্যাঁ, এটা তো 26 তারিখ হয়েছে, কিন্তু তো মানে 25 তারিখ যদি না, ঠিক আছে। আপনাকে এখানে শুনতে হবে। আপনাকে শুনতে হবে। জি, বলেন। ক্রয় প্রক্রিয়াটা যখন হয়, কবে থেকে শুরু হয়েছে? 2016-17 থেকে শুরু হয়েছে, 18 পর্যন্ত আসছে। 4th জুন 2018 এটার হলো যে অনুমোদন আসে, অর্থাৎ আর্ম ফোর্সেস ডিভিশন থেকে এখানে অনেক ধাপ আছে, সেগুলো কমপ্লিট করে যখন এএফডি অনুমোদন দিল যে এই যে ইট ক্যান বাই, এই অনুমোদনটা কিন্তু এএফডি আর্মি হেডকোয়ার্টারকে দেন, এখানে ইয়াতে যায়। তো সেখানে আর যে হলো যে 25 তারিখে দায়িত্বভার গ্রহণ করে, আপনার এটা বোঝা উচিত যে একটা সপ্তাহ অন্তত একজন সেনাপ্রধান দায়িত্বভার গ্রহণের পরে সে কি অফিসের কোন কর্মকাণ্ডে যুক্ত হতে পারে কিনা, যে তার যে কতগুলো সিরিমোনিয়াল জিনিস আছে এগুলাতে এটা কি সম্পূর্ণ অবান্তর না? জেনারেল আজিজ আমরা একটু আমার মনে হয় যে এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটু ফরওয়ার্ড করি যে আপনি আপনার ভাই, আপনার দুইজন ভাই আমরা দেখতে পাচ্ছি যে পিতার নাম পরিবর্তন করেছেন, মাতার নাম পরিবর্তন করেছেন, ডেট অফ বার্থ পরিবর্তন করেছেন, ঠিকানা পরিবর্তন করেছেন, নতুন জাতীয় পরিচয়পত্র করেছেন এবং পাসপোর্ট করেছেন, এবং সেই ক্ষেত্রে আপনার নাম এবং পদ পদবি ব্যবহার করা হয়েছে কিনা। ভাইদের কথা যখন উঠলো এবং অনেকগুলি কথা যখন আমরা শুনলাম, হারিসের আপনার যে ভাই জনাব হারিস আহমেদ, তার সঙ্গে স্বামীর সম্পর্ক, আপনার তার সঙ্গে পরিচয় করে দেওয়া, সামরিক কেনাকাটার ক্ষেত্রে তার ইনভলভমেন্ট এবং আপনার সাথে স্বামীর ইনভলভমেন্ট, এই পুরো বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন। আমরা আরেকটু যোগ করি প্রশ্নের সঙ্গে, আমরা দেখেছি কিন্তু আপনার ছেলের বিয়েতে আপনার ভাইরা এসেছেন, যেখানে আসেন নাই,
একটা করে আসেন, আমি একটা উত্তর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনি তাহলে ১ম টা একটা করে আসেন। একটা করে বলি না, যে ঠিক সেটা আছে। হচ্ছে যে সেই আমি ভুলটা হচ্ছে একটা আপনার করে বলে ভাইয়ের যাই, আপনি এখন শুনুন। রাইট, রাইট। তাহলে আমরা আপনি আমরা আমরা একটা বলি I got যে your question. আপনার ভাইয়েরা I got নাম your পরিচয় মতো জি, question. জি Let বলেন, me see. বলেন, Okay, I got your বলেন। question. জি, Let me speak one by one. জি। ঠিক আছে? আচ্ছা। ১ম কথা হলো যে এইখানে আমার ভাইদেরকে যে আপনি একটা জিনিস বললেন যে সামরিক ওই যে কন্ট্রাক্ট ইত্যাদি ইয়েতে। হুম, আমি তো এখন তো ইউনিফর্মের বাইরে চলে এসেছি। হুম, আমি বিজিবিতেও নাই, সেনাবাহিনীতেও নাই। যদিও আমি এখন এলপিআর আছি, ছুটিতে আছি। বাট হুম, I am out of uniform. হুম, I challenge হুম, কেউ যদি হুম, কোনো একটা এভিডেন্স দিতে পারে যে আমি বিজিবি থাকাকালীন, আমি সেনাপ্রধান থাকাকালীন আমার কোনো ভাই বা কোনো আত্মীয়কে বিজিবির বা সেনাবাহিনীর কোনো আর্মস, ইকুইপমেন্ট, অ্যামুনিশন, প্রকিউরমেন্ট, কন্ট্রাক্ট দিয়েছি। এটা যদি প্রমাণ করতে পারে, I will accept anything. I am ready. I am giving a challenge. হুম, এখন তার এমন না, এতদিন বলি নাই, কেন বলি নাই? বিকজ I was in uniform. হুম, বললে যে আমার পজিশনকে আমি হুম, ইউজ করে হলো আমি কাউকে থ্রেট করছি বা দিস দ্যাট। বাট আই এম নাও আউট অফ ইউনিফর্ম। আই হুম, চ্যালেঞ্জ যারা হুম, এগুলাকে বলছে সম্পূর্ণ এগুলো হলো মিথ্যা কথা। আমি হুম, চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ যদি একটা প্রমাণ করতে পারে, হুম, ওকে, একটা প্রমাণ করতে পারে যে আমার কোন ভাইদেরকে, আমার কোন হুম, আত্মীয়-স্বজনকে একটা কন্ট্রাক্ট আমি দিয়েছি। আই ওকে, চ্যালেঞ্জ। ওকে, দিস ইজ চ্যালেঞ্জ নাম্বার 1. অ্যাকসেপ্টেড। ঠিক আছে? নেক্সট, নাম্বার নেক্সট 2 ঠিক ফোর্জড আছে কাগজপত্র। এটার রাইট। সাথে জাস্ট মিনিট, মিনিট। হুম, এটার সাথে স্বামী প্রসঙ্গটা চলে আসে। হুম, যেহেতু আমি কন্ট্রাক্টই দেই নাই সেখানে স্বামীর সাথে ভাইদের সাথে এটা হলো একটা অবান্তর একটা প্রসঙ্গ আনার চেষ্টা করছে। হ্যাঁ, হু ওয়াজ স্বামী? দিদেন ক্যাপ্টেন সামি ওয়াজ মাই এডিসি। আমি যখন জিওসি ছিলাম 33 ইনফেন্ট্রি ডিভিশন কুমিল্লাতে। হি ওয়াজ মাই এডিসি। একটা হলো এডিসি হলো জাস্ট হলো লাইক হলো সান, পার্সোনাল স্টাফ, এক্সক্লুসিভ স্টাফ এডিসি ছিল। এবং এডিসির সাথে আমার আমার আত্মীয়-স্বজন এদের সাথে হলো যে আমাকে যে ইন্ট্রোডিউস করে দিতে হবে এটা কোনো না। বিকজ যে এডিসি থাকে, এডিসি এমন একজন থাকে হুম, কারো হাতে এডিসি অথরাইজ না তার থাকে কর্ড থাকে, হুম, GSO2 কর্ড থাকে। তারা হলো একজন পার্সোনাল স্টাফ, এক্সক্লুসিভ স্টাফ। এবং এই স্টাফের সাথে পরিবারের অন্যান্যদের একটা হলো সম্পর্ক এমনিতেই হয়ে যায়। কারণ হি বিকামস পার্ট অফ মাই ইয়েতে। আমি একটা কথা বলি আপনাদেরকে যে একটা যখন এডিসি যখন হয় আমরা কিন্তু তাদেরকে সন্তানদের থেকে হলো যে আলাদা করে কখনো দেখি না। ঠিক আছে? হুম, তো হুম, এইখানে আমি হলো স্বামীকে আমার ভাইদের সাথে পরিচয় করে দিয়েছি। তারা হলো কন্ট্রাক্টের সাথে ইনভলভ হয়েছে। এটা আমি মনে করি অবান্তর একটা প্রসঙ্গ। তা আমি আর এটা নিয়ে ফার্দার কোনো কথা বলতে চাই না। I think I have made this point clear. Now question comes. এই যে আপনারা বললেন যে অন্য নাম, অন্যান্য জিনিস। আপনি তো সাংবাদিকতা করছেন। আপনার তো না জানার কথা না। আমাদের কত লক্ষ, লক্ষ বাংলাদেশী লোকজন বিদেশে আছে। তারা তাদের কি নিজস্ব নাম, পি পিতৃ পরিচয় বা ঠিকানা কি অ্যাকচুয়ালটা ইউস করছে? তারা আপনার প্রয়োজন তারা নেই। আপনার পদ তাহলে পদবি না ব্যবহার করেছে কিনা? তাহলে তারা না, আপনার প্রভাব না, ব্যবহার না, না। করেছে কিনা? এটি করার নো, সময়? নো, 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 নো। একটা উদাহরণ দেন কোন জায়গায় যে আমি কাউকে টেলিফোন করেছি কিনা যদি যে হ্যাঁ, আপনি একে নির্দেশ দিয়েছেন ওদের হলো যে এটা করে দাও। এদেরকে নির্দেশ দেন এটা করে দাও। এরকম কোন এভিডেন্স কি আপনাদের কাছে অন্য আছে? অন্য কেউ করুক, আপনি এটা সাপোর্ট করেন কিনা যে না, এই না, নাম না, চেঞ্জ না, করাটা? না, অন্য কেউ করুক কি না করুক। হুম, আমার হুম, কথা হলো যেই কথাটা আপনি যেটা হুম, করেছেন সেটার থেকে ডেভিয়েট করবেন না। আপনি বলছেন যে হুম। আমার ইনভলভমেন্ট আছে কিনা। প্রমাণ দেন, না প্রমাণ প্রমাণ দেন। তো এখন দেখেন এ এ where I am এগুলি facing ইনভলভমেন্ট now এগুলি আমি ইনভলভমেন্ট কোনদিন প্রমাণ করা যায় না। কারণ আমি এখন ইউনিফর্মে নাই। I can take any challenge at the moment. কারণ সেনাপ্রধান হিসাবে কেউ হয়তো যে চ্যালেঞ্জ করে নিবেও না, ইয়ে করবে না। I can ইয়েতে। কেউ যদি বলতে পারে যে না আমি এখানে ইনফ্লুয়েন্স করেছি, এখানে কিছু করেছি সেটা। আর এই জিনিসটা যদি হয় বাঙালি লক্ষ, লক্ষ বাংলাদেশী আছে তাদের ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি? রাইট। জেনারেল আজিজ আর শুধু অন্য জেনারেল আজিজ শুধু একটা জিনিস জানতে চাইবো যে ওরা যখন আপনার ভাইরা যখন এই অন্য নামে ডকুমেন্ট করেছেন সেই সময় সেটিতে স্বাক্ষর করার ক্ষেত্রে আপনার বিজিবির অফিসার বা যিনি আপনার সেকেন্ড ইন কমান্ড ছিলেন বা যিনি আপনার অধস্তন কর্মকর্তা ছিলেন তিনি স্বাক্ষর করেছেন, প্রতি স্বাক্ষর করেছেন। এতে কি বোঝা যায় যে তারা আপনার মানে ইনফ্লুয়েন্স I don't think so. না, ইনফ্লুয়েন্স না। ব্যবহার এই করেছেন? ধরনের নো। এই ধরনের কোন কিছু হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। আর হুম, এই হুম। ধরনের করার প্রসঙ্গ এসেছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না।
আচ্ছা, আহ, আরেকটা বিষয় আহ, আরেকটা বিষয় আপনি জানি কি জানতে চেয়েছিলেন? আমি আরেকটি ওইটা বিষয় হয়তো হচ্ছে যে যে আরেকটা বিষয় হচ্ছে আপনার ভাইয়ের যে আমার আপনার ছেলের ছেলের বিয়েতে বিয়েতে আপনার ভাইরা উপস্থিত ছিলেন। আমরা খুবই কিন্তু এখানে একটা একদিন এবং একদিনের পরের বিষয় দেখি, যে আমরা দেখি যে তারা উপস্থিত ছিলেন। পরে আমরা যখন জানতে পারি যে তাদেরকে ঠিক একদিন আগেই তাদেরকে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করেছেন। আমরা কি প্রশ্ন করতে পারি যে শুধু আপনার বিয়েতে অ্যাটেন্ড করার জন্যই কি তাদের আপনার ভাইকে ভাইদের ক্ষমা করা হয়েছিল? দেখুন, আল জাজিরা আল জাজিরার সেই নাটকটা এখানে ক্লেম করেছে যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট, ঠিক আছে? এখন ইনভেস্টিগেটিভ কোনো যদি রিপোর্ট হয়, দ্যাট শুড বি বেসড অন ফ্যাক্টস, ফিগার, এভিডেন্স এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা। যেমন ওই যে যেটা হলো স্কাইওয়ারের ব্যাপারে যে জিনিসটা বলেছে, আমি 25 তারিখে দায়িত্ব নিয়েছি, 26 তারিখে করেছি, তার মানে হলো যে পুরা কন্ট্রাক্টটা আমি আমি দিয়েছি। যেটা হলো যে একটা সিম্পলি একটা হলো ফানি জিনিস। অবাস্তব একটা জিনিস, এটাকে লিঙ্ক করার চেষ্টা করেছে। এখানেও কিন্তু একই জিনিস আপনারা এখন নিয়ে আসতে আছেন একদিন বা ইত্যাদি, ইত্যাদি। ধরেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে কতক্ষণ সময় লাগে? মানে ওনারা কি আমি যদি বলি না, না, না। আমি যদি বলি till the time they are not pardoned, আসে নাই আমার কোনো ভাই। আপনারা কি এমন প্রমাণ দেখাতে পারবেন যে না আমার বড় ভাই, যে না সে তো ৬ মাস যাবৎ হলো বাংলাদেশে ঘুরঘুর করছিল? আপনাদের কাছে কোনো এভিডেন্স আছে? কিছু আপনারা তাহলে কিভাবে বলবেন যাকে হলো যে কোনো একটা, এবং আপনি এটা যে আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সাথে আপনি ১ ঘন্টা আপনারা টক শো হয়েছে। উনি এটার আইনি ব্যাখ্যা সবকিছু দিয়েছেন। আমি আর ওই ফার্দার ইয়েতে যাব না। কিন্তু কারো যদি, এবং এটা যে কি ধরনের মামলাটা হয়েছিল সেইটা সেই প্রজ্ঞাপনেও উল্লেখ করা আছে, সবকিছু করা আছে। এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল কিনা আমার ভাইদের, আমার যে বড় ভাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি, আমি তো 72 থেকে হলো ঢাকাতেই থাকি। মোহাম্মদপুরে যেকোনো, সে হট টু টক অ্যাবাউট গেটিং ইনভলভড ইন এ কিলিং। কাউকে একটা কোনদিন চড় মেরেছিল কিনা, কারো বিরুদ্ধে, তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা ছিল কিনা। তার নামেও কিন্তু সে একই হলো মিথ্যা হলো হত্যা মামলা দিয়েছিল। কার নামে দিয়েছিল? যে হলো ফ্রিডম পার্টির একজন হলো আ আ না, ধানমন্ডির সেটা মিরপুর সেটা মহকুমা সেটা আমরা ডিটেইলে না যাই। এটা আপনি ডিটেইলে না তো যাই, তবে আপনি বলছেন। এইখানে, না, না, এইখানে যে এই প্রসঙ্গটা আনা হয়েছে যে এখানে তাদের উপস্থিতি যেদিন হলো যে, দেখেন এইখানে তো আমার তো ছেলেদের গায়ে হলুদ হয়েছে, অন্যান্য অনুষ্ঠান হয়েছে, অনেক কিছু হয়েছে। কই? সেখানে তো তারা তো উপস্থিত হয়নি। সেখানে না, তো তারা উপস্থিত হয় নাই। তাইলে কি, না, তাইলে যদি এইটাই যদি হতো যে না আমার ছেলের বিয়ের জন্য আমি আর কোনো ইনফ্লুয়েন্স ছিল জেনারেল বা কিছু একটা ছিল, এইটা হলো কাকতালীয় ভাবে এত কিছু হলো জোড়াতালি না, দেওয়াটা আমার জেনারেল মনে হয় আজিজ, যে আমি জেনারেল আজিজ, আমি এইটাও বলতে চাইছিলাম যে আপনার কাছে মনে হয় না যে টু মাচ কোইন্সিডেন্স? আবার আপনি যদি ব্যাপারটা এরকম দাঁড়া করান যে যখন আল জাজিরা ডকুমেন্টারিটা হলো, যখন এটার মধ্যে বলা হলো যে আপনার ছেলের বিয়েতে তারা ফিউজিটিভ, তবু তারা উপস্থিত ছিলেন, মহামান্য রাষ্ট্রপতি সেখানে উপস্থিত ছিলেন, তখন আইএসপি এর থেকে একটা ব্যাখ্যাও দেওয়া হলো। সেই আইএসপি এর ব্যাখ্যার মধ্যে কিন্তু একবারও বলা হয় নাই যে তারা আসলে ফিউজিটিভ না, তাদেরকে আসলে মুক্তি দেওয়া হয়েছে। আমরা কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষমা করা দেখুন, হয়েছে, সেটি জানতে পেরেছি অন্তত ৩ সপ্তাহ পরে। আপনার মনে না, না, থাকবে। না, না, শোনেন। না, এবং না, না, আমাদের, শোনেন। দেখেন, জি, দেখেন ২ একটা বিষয় বলি। আল জাজিরার প্রসঙ্গ আপনি বারবার টানছেন। আমি তো তাদের প্রত্যেকটা জিনিস হুম, হুম, খণ্ডন করার মতো আমার যথেষ্ট হলো এভিডেন্স আছে। হুম, হুম, তারা যেমন একটা জিনিস বলেছিল, আমি আমার ফিউজিটিভ ভাইদের সাথে দেখা করার জন্য মালয়েশিয়া গিয়েছিলাম। আমি রাইট, মালয়েশিয়া গিয়েছিলাম ইন এপ্রিল 2019। হুম, আমি সিঙ্গাপুরে একটা অফিসিয়াল ভিজিটে গিয়েছিলাম। ওইখান থেকে আসার সময় 36 আওয়ার্স এর একটা ট্রানজিট নিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম। ঠিক আছে? তার মানে এপ্রিল মাসে আমার কোনো ভাই কি, তাদের কোনো মামলা মোকদ্দমা ছিল? আপনি বলুন। হুম, ছিল না। কিন্তু তাদের তদন্তে উদ্ঘাটিত কি হলো যে আমি ফিউজিটিভ ভাইদের সাথে দেখা করতে গিয়েছিলাম। সো ইট ইস এ লাই। হুম। ডু ইউ এগ্রি উইথ মি? আ- মা- এটা আম- কিন্তু না, না, না। না, 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 শোনেন। আমি যখন কথা বলব যে either you have to say yes or no, then I will try to convince you. তার মানে এই যে আমি গিয়েছিলাম ওইখানে, ঠিক আছে? আমার বড় ভাই হলো ২০০৭ সাল থেকে হলো মালয়েশিয়াতে থাকে সেকেন্ড হোম করে। ২০০৭ সাল থেকে। These are all documentary. You হুম, can check back. হুম, আমি আমার ওখানে গিয়েছিলাম। আমার ভাইয়ের বাসাতে ছিল। সেইখানে যদি আমি একটা হলো দেশের হলো সেনাবাহিনী প্রধান, হুম। আমাকে যদি এম্বাসি থেকে যদি ইনভাইট করে, আমি আমার ভাইয়ের বাসায় উঠেছি, তার সাথে যদি আমার ভাই এবং ভাবিকে যদি ইনভাইট করে, was it wrong? নো, নো, ইটস নট রং। কিন্তু এবং আমাদের প্রশ্ন হচ্ছে আরেকটা যে জিনিস, উনি যে ওই ভিজিট ২০০৭ ছিল, সালে, সেকেন্ড হোম করলেন মালয়েশিয়াতে, হাউ? ২০০৭ সালে তখন তো তো উনি, মানে সেকেন্ড হোম করতে কিসে? হলে তো তাকে বাংলাদেশ থেকে টাকা নিতে হয়েছে, রাইট?
জি না, তখন টাকা লাগতো না। খোঁজ এমনি নিয়ে দেখেন। ওকে, জি, জি, ওকে। তখন লাগতো না। জি, ওকে, খোঁজ ওকে, নিয়ে ওকে। দেখেন। ঠিক আছে। তাহলে সেটি পরিষ্কার। আমরা পরবর্তী প্রশ্নে আসি যে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ফল নিয়ে আসার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে সেনাপ্রধান হিসেবে আপনি নির্বাচনে ব্যাপক অনিয়ম হতে দিয়েছেন। আপনার মন্তব্য শুনবো। আমি একটু প্রশ্নও করতে চাই সাথে। নির্বাচনের পরপরই অন্যান্য বাহিনী প্রধানের সাথে আপনিও অভিনন্দন জানাতে গিয়েছিলেন সেই সময়কার আওয়ামী লীগের প্রধানকে, যিনি তখনও পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নাই এবং ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে। আপনার জানা আছে যে এরকম কখনো হয়েছে কিনা? এতে কি মনে হয় যে আপনি মনে প্রাণে আসলে এই দল যাতে ক্ষমতায় আসে সেটির চেষ্টা করছিলেন নির্বাচনে? ২০১৮ সালের নির্বাচনের কথা বলছি আমি স্পেসিফিক। আচ্ছা, একটু সময় দিতে হবে। জি। খুব একটা যেটার সাথে হলো যে আমাদের সরকার, আমাদের একটা বাহিনী হুম, এবং হলো আমার ব্যক্তিগত ইমেজ সবকিছু হলো হুম, সম্পৃক্ত আছে। সময় দিতে হবে, শুনতে হবে মনোযোগ হুম, দিয়ে। হুম, হুম, ১ম কথাটা হলো সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী। সেনাবাহিনী কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স। এখানে কিন্তু সবাই শোনে চেইন অফ কমান্ড এবং এইখানে আমাদের বিভিন্ন রুলস রেগুলেশন যেটা আছে সেটা হলো যে অল আর সাপোজ টু অ্যাবাইড বাই আ কমপ্লাই উইথ দ্য লফুল কমান্ড। কতগুলা জিনিস আছে, আরো অনেক কিছু আছে। এখন কথা হলো যে যখনই হলো কোনো ইলেকশনে সেনাবাহিনীকে মোতায়েন করে, তার আগে কি, কি পদক্ষেপগুলো নেওয়া হয় আপনাদের জানা থাকার কথা। হুম, হুম, সেখান থেকে হলো তার আগে যে আর্টিকেল 126 অনুযায়ী কিন্তু ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এখতিয়ার দেওয়া আছে আমাদের সংবিধান কর্তৃক যে তারা একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করার জন্য যা কিছু তাদের প্রয়োজন গভর্নমেন্ট তাদেরকে দিতে বাধ্য। হুম, এবং সেনাবাহিনী কিন্তু একটা সরকারি একটা অঙ্গ। শুধু হুম, সেনাবাহিনী না। ল হুম, এনফোর্সিং অল এজেন্সিজ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এভরিবডি। হুম। Everybody is supposed to assist ইলেকশন ইলেকশন কমিশন টু কমিশন। হোল্ড এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। হুম, এখন এখানে কতগুলো জিনিস আছে দেখেন। সেখানে হলো কি ইলেকশন কমিশনের থেকে কিন্তু একটা নির্দেশনা বের হয়। সেখানে কিন্তু কার কি দায়িত্ব, পুলিশের কি দায়িত্ব, র‍্যাবের কি দায়িত্ব, আর্মড ফোর্সেস এর কি দায়িত্ব এগুলা কিন্তু একদম স্পেসিফিক। আপনি যদি দেখেন সেইটার আমার অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনটা পেজ নাম্বার বা প্যারাগ্রাফটা মনে নাই। বাট আই ক্যান সে ওইটা যদি ধরেন বাঁ পাশের নিচের দিকে আছে এবং ডান পাশের উপরে সম্ভবত ৪ টা পয়েন্ট আছে। ক্লিয়ার কাট বলা আছে যে আর্ম ফোর্সেস কি, কি দায়িত্ব পালন করবে। সেখানে কিন্তু আমাদের যেটা হলো আমরা হলো যে সবগুলা জেলাতে যাব, প্রয়োজন হলে উপজেলা পর্যায়ে যাব এবং যেখান থেকে হলো যে আমরা খুব দ্রুততম সময়ে যখনই হলো রিটার্নিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বা অন্য যারা আছে তারা যখনই হলো রিকোয়েস্ট করবে টু মেইনটেইন দ্য ল এন্ড অর্ডার সিচুয়েশন আমরা যাতে কুইকলি ওখানে যে ইন্টারভেন করতে পারি সেই সমস্ত জায়গাগুলোতে আমরা অবস্থান নিব। আমরা কিন্তু স্ট্রাইকিং ফোর্স, ঠিক হুম, আছে? এবং আমরা হলো অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির সাথে ইন কোঅর্ডিনেশন এবং দিস কোঅর্ডিনেশন উইল বি ডান বাই দ্য রিটার্নিং অফিসার। বুঝতে হবে এখানে কিন্তু চাইলেই সেনাবাহিনী যা কিছু করার এখতিয়ার নাই। অন্যান্য সময় ডমিনেশন করবে যে ঠিক আছে প্যাট্রোলিং করলো ইয়ে করলো। আবার এখানে কতগুলো রেস্ট্রিকশন আছে। নির্বাচনের যে একটা সময়, ওই সময়ের মধ্যে উইদিন 600 আর্মির কোন পেট্রোল যদি ওদিকে পাস থ্রো করে যে দে ক্যান স্টপ দেয়ার। জেনারেল আজিজ, আপনি জাস্ট মিনিট। আপনি 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 বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ফোর্সকে আপনি খুব চমৎকার বলেছেন যে এই জায়গায় আপনি কি ইলেকশনটা কিরকম হয়েছে দেখেছেন? বা আপনার নিজস্ব কোনো মত গড়ে উঠেছে আপনার মাঠে নিয়োজিত আপনার অফিসার বা এবং ইয়েদের দ্বারা? আপনার কি নিজস্ব কোনো মত আচ্ছা, গড়ে উঠেছে যে আমি ২০১৮ সালে? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো যে ইলেকশনটা কিরকম হয়েছে? হুম, হুম, আপনি আমাকে বলেন, আমি বলতে পারি যে এই ইলেকশনে আমি ইলেকশনের আগে কোন এক জায়গায় আমি ক্যাম্প ভিজিটে গিয়েছিলাম। তখন আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আমি বলেছিলাম যে আমি দেশের অনেক জায়গাতে ভিজিট করেছি, অনেক বিভাগীয় শহরে গিয়েছি, হুম, অন্যান্য জায়গায় গিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা শান্তিপূর্ণ ইলেকশন হবে। আপনারা নির্ভয়ে আসবেন। আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো যাতে পথে বা অন্য কোথাও কোনো ইয়েতে না হয় সেটা হুম, আমরা নিশ্চিত করব। আপনারা নির্ভয়ে যাবেন। ইফ ইউ রিমেম্বার আমি হুম, কিন্তু এই কথাগুলো রাইট। বলেছিলাম। তাই না? হুম, আমাদের কাজ ছিল যে লোকজনকে ওইখানে হলো ইন্সপায়ার করা সো দ্যাট দে গো অ্যান্ড কাস্ট দেয়ার ভোট। ঠিক হুম, আছে? হুম, দেখেন এই ইলেকশন পরে একটা মাত্র হলো কিলিং হয়েছে সেটা সম্ভবত ফেনীতে। হুম। এবং সেটা হলো ২ দলের কর্মীদের মধ্যে না, কোন না। কিন্তু ভোটার আমরা কিন্তু না। আমরা 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 এই কথা শুনেছি। না, 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 আপনি জাস্ট a আপ minute, আপ আপনি আমাকে জাস্ট বলেন। a minute না, না, জাস্ট আমাকে a শেষ মিনিট, করতে জাস্ট দেন। a মিনিট, আমি জাস্ট a আসবো। মিনিট, আমি জাস্ট a আপনারটা মিনিট, শুনবো। জাস্ট a মিনিট টু ইউ জেনারেল। আপনি
আপনি যখন ইলেকশনটা শেষ হয়েছে তখন আপনি মন্তব্য করেছিলেন যে আপনি একটা অসাধারণ নির্বাচন দেখেছেন, বাংলাদেশে এত ভালো নির্বাচন আপনারা দেখেন নাই, ইফ আই কারেক্টলি রিমেম্বার। আপনি কি এই বক্তব্যে স্ট্যান্ড করেন, নাকি আপনি আদারওয়াইজ দেন ইউ আর ইন ইউনিফর্ম, দ্যাটস ওয়াই ইউ হ্যাড টু টেল দিস থিং? নো, শুনুন, আমাদের কিন্তু বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা এটা কিন্তু অনেক। আমি যখন ক্যাপ্টেন ছিলাম, আমি আমি যখন লেফটেন্যান্ট ছিলাম, তখন এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করেছি ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল হিসাবে এবং সাবসিকুয়েন্টলি। তো আমার কিন্তু নির্বাচনে বিভিন্ন জাতীয় নির্বাচন, অন্যান্য নির্বাচনে সেনাবাহিনীর সদস্য হিসাবে বিভিন্ন ক্যাপাসিটিতে আমার অংশগ্রহণের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আপনি দেখেন, কম্পেয়ার করেন যে এই 2018 যে ডিসেম্বরে, 30 ডিসেম্বরে যে ইলেকশন হয়েছে এবং অন্যান্য গুলাতে যে ইলেকশন হয়েছে, ইলেকশনের দিনে কোনটাতে সবচেয়ে বেশি হলো ক্যাজুয়ালিটি হয়েছে বা এই ধরনের হয়েছে, কিলিং হয়েছে, অন্যান্য জিনিসগুলো হয়েছে। ভোট কেমন হয়েছে কম্পেয়ার উইথ ভোট এনি কেমন প্রিভিয়াস, হয়েছে জেনারেল? ভোট কেমন হয়েছে? ভোট না, কেমন হয়েছে? সেটা দেখার দায়িত্ব আমার না। নো, সেটা দেখার দায়িত্ব আপনি আমার না। ভোট দেখেছেন কেমন কিনা? হয়েছে আপনি সেটা আমার দেখেছেন দেখা না। কিনা? আপনি আমার দেখেছেন দায়িত্ব হলো কিনা? ল এন্ড অর্ডার সিচুয়েশন। আপনি নো, দেখেছেন কিনা? আপনি এটা মন্তব্য না, করেছেন লিসেন, ভালো নির্বাচন না, হয়েছে। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। আমার দায়িত্বটা কি? টু এনশিওর, অ্যাসিস্ট আদার্স টু মেইনটেইন অর এনশিওর ল এন্ড অর্ডার সিচুয়েশন। আপনি, আই উইল টক অন ল এন্ড অর্ডার সিচুয়েশন। ভোট কেমন হয়েছে? আপনি যদি এখন যদি ভোটার যদি না যায়, আপনি যে ক্যান্ডিডেট যদি বাসায় বসে থাকে, আপনি যদি ক্যান্ডিডেট সিলেকশনে যদি ইয়েতে থাকে, আচ্ছা সেদিন বলেন যে তাহলে যখন হলো ডক্টর কামাল হোসেন সাহেব যখন হলো কয়টার সময় গিয়েছিলেন ভোট কেন্দ্রে? হোয়াট ওয়াজ হিজ কমেন্ট? দুপুরের আগে ফখরুদ্দিন 12টার দিকে। সাহেব, জি। ফখরুদ্দিন না ঠিক আছে, আলমগীর সেই সাহেব যখন না, না, গিয়েছিলেন, নো 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 নো, আপনাকে সেগুলো নিতে হবে। 11টার আমার সময় উনি কি মন্তব্য করেছিলেন? আমরা 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 তাদের মন্তব্য অনেকবার সেটা শুনেছি। আমরা আপনার মন্তব্য শুনতে চাই। আপনি মনে করেন যে সেই নির্বাচনটি ভালো হয়েছে। আমরা তাদের মন্তব্য অনেক শুনেছি। আপনি মনে করেন আমি আমি ফ্রম ল এন্ড অর্ডার সিচুয়েশন পয়েন্ট অফ ভিউ, ফ্রম ল এন্ড ফ্রম অর্ডার সিচুয়েশন পয়েন্ট অফ ভিউ, যেটা হলো সেনাবাহিনীর দায়িত্ব ছিল, ওকে, ফ্রম ল দায়িত্ব ছিল টু অ্যাসিস্ট। ওকে, আমরা এবং আমি মনে করি এইখানে, ঠিক আছে না, এইখানে যে আমার যে বক্তব্যটা সেটা হলো যে ইট কমেন্সুরেটস, ওকে, সরি দাঁড়ান, আমার যে বক্তব্যটা ছিল দ্যাট কমেন্সুরেটস উইথ দ্য টাস্ক গিভেন টু মি বাই দ্য ইলেকশন কমিশন, ঠিক ওকে, আছে সেটা। ওকে, ঠিক আছে। আমরা পরের এবং শেষ প্রসঙ্গে আসি। আমরা জানি যে একজন লেফটেন্যান্ট কর্নেল জনাব শহীদ, যিনি আপনার কোর্সমেট, তা পরবর্তীকালে তার সঙ্গে আপনার ফোনালাপ যখন আমরা সবাই শুনতে পেয়েছি, যে বা সেই অডিও কলটি ফাঁস হওয়ার পরে আমরা আইএসপি এর ব্যাখ্যা করে জেনেছি যে তিনি সেনাবাহিনীতে পার্সোনা নন গ্রাটা। তিনি আপনার কোর্সমেট হলো, তার সঙ্গে আপনি কেন এত কথা বললেন, কেন এইসব বিষয় নিয়ে আপনার আলোচনা করতে হলো, সেই বিষয়ে একটু আপনার কথাও আমরা একটু শুনতে চাই। আইএসপি এর ব্যাখ্যা আমরা দেখেছি যে কিছু বলা হয়েছে, কিন্তু আমরা একটু শুনতে চাই একজন সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা, যাকে আসলে সেনাবাহিনী বলছে, আমরা আইএসপি এর মাধ্যমে জানছি যে তার সাথে আসলে কারোই কথা বলার কথা না, একজন সেনাপ্রধান কেন তার সঙ্গে কথা বলতে গেলেন, ওই ফোন রেকর্ডটি কে ফাঁস করেছিল বলেও আপনার মনে হয়? আমরা একটু শুনতে চাইবো, এটি আমাদের শেষ প্রসঙ্গ। প্রথম কথা হলো যে যে শহীদের কথা আপনি বলছেন, জি, শহীদ এখানে হলো যে অনেক জায়গায় সে ক্লেম করে আমি তাকে হলো ফোন করেছি, আমি তাকে মধ্যস্থতার নেগোসিয়েশন অফার দিয়েছি, দিস দ্যাট, ইটস এ কমপ্লিট লাই, ইটস এ কমপ্লিট লাই। আপনি যদি চান, এনিবডি যদি চায় যে কে আমাকে অ্যাপ্রোচ করেছিল, যে তার যে সমস্যাটা হচ্ছে, যাদের সাথে সমস্যাটা হচ্ছে, এটা আমি কোনোভাবে এটাকে একটা হলো যে কম্প্রোমাইজ বা কিছু একটা বা মিটমাট একটা করাই দিতে পারি কিনা, এই রিকোয়েস্টটা কে করেছিল। আপনি যদি চান, আমার সেই বন্ধু, আমার সেই কোর্সমেট, তার কন্ট্যাক্ট নাম্বার, তার নাম সবকিছু এনিবডি ক্যান আস্ক ফর ইট, তাহলেই বুঝতে পারবেন যে ইট ইজ এ কমপ্লিট লাই। হোয়াই শুড আই কন্ট্যাক্ট হিম? তার সাথে আমার কোনো এরকম কোনো কিছুই ছিল না যে তাকে আমি টেলিফোন করব বা তাকে টেলিফোন করে তাকে অফার দেব। কেন? নোবডি টোল্ড মি, হোয়াই শুড আই? প্রশ্নই আসে না। এখন যেটা হলো বলছেন যে এইখানে যে অডিওটা কে ফাঁস করলো না করলো, না, আমরা দেখেন আপনার সাথে আমি কন্টেন্টের কথাও যদি আসি, একটু কন্টেন্টের কথাও যদি আসি, আমরা যেটি শুনতে পেয়েছি। জি, হ্যাঁ, আমি বক্তব্যটা বলি, তারপরে আপনি হলো জি, প্রশ্ন করেন। জি, হ্যাঁ, কারণ এটা হলো অনেক অনেক বিষয় আছে। তবে এইখানে
এই যে দেখেন মাঝখানে আপনি কথা বলেন, আমি হয়তো না, না, কথাটার লিঙ্কটা না, ঠিক আছে। ঠিক আপনি করে ফেলেছি। আপনি আপনি আবার শুরু করেন। যে মানে আমরা যদি হ্যাঁ, বলি যে বিষয়বস্তু নিয়ে আপনি বলছিলেন যে যখন আপনি আপনি তার সাথে ফোনে কথা শুরু করেন নাই। কিন্তু একটা কথোপকথন হয়েছিল এবং সেখানে বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাইলে আমরা একটু আপনার কাছে শুনেন, না, না। আমি এইটাতে কি কথোপকথন হয়েছিল বা কি হয়েছিল না হয়েছিল এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলব। হুম, তারপরে আপনারা অন্য প্রসঙ্গে যদি এইটারই অন্য প্রসঙ্গে যদি প্রশ্ন করতে চান সেটা। সেটা হলো এতদিন আমি ইউনিফর্মে ছিলাম। হুম, হুম, আমি যদি এটার ব্যাপারে কোনো লিগ্যাল অ্যাকশন এর বা কোনো কিছু প্রোটেস্ট এর ব্যাপারে যদি আমি কোনো পদক্ষেপ নিতে যেতাম, অনেকে প্রশ্ন করত যে আই এম এক্সারসাইজিং মাই অথরিটি। আই এম হুম, মিসইউজিং মাই পাওয়ার। আমি কিন্তু এখন ইউনিফর্মের বাইরে আসছি। হুম, আ আমি হলো আগামী জুনের ২৫ তারিখের পর থেকে হলো সম্পূর্ণ অ্যা আমার রিটায়ারমেন্ট শুরু হবে। হুম, তখন হলো আমি চিন্তা করব যে হোয়াট লিগ্যাল অ্যাকশন I should take against this kind of হুম, হলো যে propaganda and other things. কারণ আপনার সাথে এখন আমি কথা বলছি। আপনার সাথে আমি অনেক কথা বলেছি। হুম, আপনি যদি ইন্টারনেটে যান, ওখানে দেখবেন ভয়েস ক্লোনিং টুলস আছে, ভয়েস সিনথেসাইজার আছে, হুম, যেগুলাতে এগুলা এবং আরো অনেক সফিস্টিকেটেড আছে। যেকোনো ব্যক্তির ৩০ মিনিটের অডিও যদি আপনি যদি না ওই একটা সফটওয়্যারে রান করান, তারপরে যেকোনো কথা যদি আপনাকে যদি এটাকে ক্লোন করতে চান বা এটাকে এডিট করতে চান, আপনি মন গড়া করতে চান, ইট টেকস 3.7 সেকেন্ড টু চেঞ্জ দ্য হোল সেন্টেন্স। হুম, আপনি যেরকম চান। তো এইখানে যে জিনিস হয়েছে এতটুকুই বলবো, ইট ওয়াজ এ কাট অ্যান্ড পেস্ট, ইট ওয়াজ টেম্পার, দিস দ্যাট অনেক কিছু করা হয়েছে। আমি আর এ ব্যাপারে ফার্দার বলব না। কারণ আমি যেহেতু এটার ব্যাপারে লিগ্যাল একটা অ্যাকশন এ যাওয়ার চিন্তা ভাবনা করছি, ভবিষ্যতে এটা রেফারেন্স হবে। সেজন্য আমি এই অডিওটার সম্পর্কে আর কোন প্রশ্ন করব না। আপনি যদি অন্য কিছু, কারণ তাহলে হবে কি আমার এটা একটা না, প্রিজুডিস রাইট। হয়ে যেতে পারে। আমার এই অডিও সম্পর্কে কোনো প্রশ্ন নাই। আমি শুধু আপনি যেহেতু একজন সেলিব্রেটেড সোলজার, আপনি আপনি প্রায় সব রকম পরিস্থিতিতে আপনি আর্মিতে কমান্ড করেছেন, অংশগ্রহণ করেছেন। একজন পার্সোনা নন গ্রাটার সঙ্গে কথা বলা একজন সিটিং সেনাপ্রধানের স্বাভাবিক কিনা? মানে হোয়াই ডিড ইউ টেক হিজ কল? আপনি যদি কল নাও আচ্ছা করে থাকেন। আপনাদেরকে একটা প্রসঙ্গ বলি। হুম, হুম। যখন এই চিটাগাং হিল ট্রাক্সে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন হতো, হুম। আমাদের কত সৈনিক জীবন দিয়েছে? দিয়েছে, অনেকে দিয়েছে বেশ না? কিছু। রাইট। শান্তি বাহিনীদেরকে আমরা কি ঘোষণা করেছিলাম? দে আর দ্য টেররিস্ট টেররিস্ট এনিমি, হ্যাঁ। এনিমি আমরা হুম, ঘোষণা করেছিলাম না? হুম, তা হুম। আমরা তাদের সাথে শান্তি চুক্তি কেন করেছিলাম? শান্তি চুক্তি করেছি যাতে আমরা এতে তাদের সাথে বুঝতে পারেন। শান্তি চুক্তি কেন করেছিলাম? রাইট। ও যে সমস্ত কর্মকাণ্ড করছিল, আপনি যদি impartially যদি আমার থেকে জিজ্ঞেস করেন, হুম, হ্যাঁ, আপনি যে কথাটা বললেন যে পিএনজি তার সাথে আমি কেন কথা বললাম? I did not. সে এমনভাবে রিকোয়েস্ট করতেছিল, বিভিন্নভাবে বলতেছিল। আমার একটা জিনিস মনে হয়েছে, he is talking against the government, he is talking against some very respected advisor and his family, he is talking against me, he is talking this, that এবং যেটা করে হলো যে আমি টু বি ভেরি অনেস্ট যেটা হলো আমার কোর্সের উপরে হলো অন্যদের একটা বিরোধ ধারণা হচ্ছে। তা আই থট ইনিশিয়ালি ইন উইকস, নট 1 or 2 উইকস, নাম্বার অফ উইকস আই ডিড নট। পরে একসময় তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, যদি ওইটাকে যদি কোনোভাবে যদি ম্যানেজ করা যায়, এট লিস্ট তো এই সমস্ত নুইসেন্স গুলো তো বন্ধ হবে। রাইট। জেনারেল আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। আপনি আমাদের ওকে। I have জেনারেল আজিজ, nothing to say that why did I respond to his request? জেনারেল আজিজ আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে। আমরা নিশ্চয়ই আগামী সপ্তাহে আমরা আসছি না। নতুন বছরের জন্য বন্ধ থাকতে, তার পরবর্তী সপ্তাহে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।